আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা একটি ভিডিওর রিভিউ করব। মাসুদ ফিটনেস নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাসুদ রানা নামে সেখানকার যে আ প্রশিক্ষক যিনি রয়েছেন ব্যায়ামবীর, তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। এবং সেই ভিডিওতে তিনি একজন আম তার একজন কাস্টমার, একজন ক্লায়েন্ট তাকে উপস্থিত করেছেন, যিনি দাবি করেছেন যে তিনি কেটোজেনিক ডায়েট করে তার স্বাস্থ্যের ১২টা বাজিয়ে ফেলেছেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি এবং এই ভিডিওতে আম যে কথাগুলো তিনি বলছেন সেই সবচেয়ে বড় যেটা ব্যাড ইফেক্ট আমার বডিতে পড়েছে, আমি সেই কথাগুলো কতটা আসলে নির্ভরযোগ্য বা যৌক্তিক বা গ্রহণযোগ্য সে বিষয়গুলো একটু পর্যালোচনা করি। আমি ভিডিওটির গতি সাংঘাতিক বাড়িয়ে রেখেছিলাম, তো সেটাকে একটু কমিয়ে দিলাম এবং আমরা শুরু থেকে শুরু করি। আম হেডলাইন যেটা করেছেন তারা শিরোনাম দিয়েছেন, কিটো ডায়েটের স্বাস্থ্যগত প্রভাব, সতর্ক না থাকলে বিপদ। তো আ মানে তাত্ত্বিকভাবে বা একেবারে শুরু থেকে এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যেকোনো কিছুই আমরা যদি সঠিকভাবে না বুঝে সতর্ক ভাবে না করি, তাহলে তো বিপত্তি হবার সম্ভাবনা থাকে। তো কিটোজেনিক ডায়েটের ক্ষেত্রেও সে কথাটি খাটে। আম আমাদেরকে খাদ্যাভ্যাস পরিবর্তনের সঙ্গে, সঙ্গে নিজের দেহের দিকে খেয়াল রাখতে হবে এবং ফলাফল দেখতে হবে যে কি রকম কি হচ্ছে। আম এবং তার উপর ভিত্তি করে আম কোর্স কারেকশন করতে হবে, যেটাকে আমরা বলি যে কোথাও কোনো ভুল আমরা যদি করে থাকি তাহলে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে এগোতে হবে। তো সেদিক থেকে কথাটা সুন্দর কথা বলেছেন। কিন্তু তারপরে ভেতরে কি আলোচনা করছেন চলুন একবার দেখে আসি। শুরু করছি। সবচেয়ে বড় যেটা ব্যাড ইফেক্ট আমার বডিতে পড়েছে, আমি সবসময় দুর্বল অনুভব করি, কিন্তু বাইরে থেকে সেটা বোঝা যায় না। বাইরে থেকে আমার বডি ফিট দেখা যায়, আমার মাসেলগুলো মনে হচ্ছিল লস হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের সাথে আছে নাইম ভাই। তো নাইম ভাই এবং নাইম ভাইয়ের ওয়াইফ দুজন একসাথে কিটো ডায়েট শুরু করে। আজকে আমরা তারই গল্প শুনবো। তো নাইম ভাই, তো কিটো ডায়েট করে আপনার কি ধরনের সুবিধা বা অসুবিধা আপনি পেয়েছেন? প্রথমত সুবিধার কথাটাই বলি, সেটা হচ্ছে 2000 সুবিধাতে ঝাঁপ দিয়ে পড়ার আগে আম আমি আসলে জিজ্ঞেস করব যে কিটো ডায়েট বলতে আপনি কি বোঝেন? এক্সাক্টলি কি করেছেন যেটা কিটো ডায়েট? মানে আ কিটোজেনিক ডায়েটটাকে পরিমাপ করার জন্যে আমরা সাধারণত রক্তে কিটোন উৎপাদন হয়েছে কিনা, রক্তে কিটোনের মাত্রা বেড়েছে কিনা সেটাকে আম আম পরিমাপক বা সূচক হিসেবে ধরি। তো বাংলাদেশে কিটোন পরিমাপ করার যে আম পদ্ধতি বা যন্ত্রগুলো সেগুলো সহজে পাওয়া যায় না। তো সেই হিসেবে কেউ বলতে পারেন যে, "না আমি অ্যাম সেভাবে রক্ত পরীক্ষা করিনি।" কিন্তু সঙ্গে তাহলে বলতে হবে যে আপনি খাদ্যে কি পরিবর্তন করেছেন। কেউ যদি দাবি করেন যে আমি কোনো রকম শর্করা খাইনি এবং তারপরে অ্যাম অ্যা দিন কাটিয়েছি, তাহলে সেটা কিটো ডায়েট হবে এটা ধরে নেয়া যায়। তবে এখানেও প্রশ্ন থেকে যায় যে সাধারণ মানুষের মধ্যে শর্করা কি? কোন খাবারে শর্করা থাকে? কোন খাবারে প্রোটিন থাকে? এই বিষয়গুলোও খানিকটা সবসময় সবাই পরিষ্কার বুঝতে পারেন না। যেমন অনেকেই বাদামকে কিটোজেনিক ডায়েটের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করেন। অথচ বাদামের মধ্যে কিন্তু নির্ভর করে কোন বাদামের কথা বলছি আমরা, কিন্তু বাদামের মধ্যে সাধারণত কিছু শর্করা থাকে। আমরা আমাদের যে চীনা বাদাম যেটাকে বলি সাধারণ বা ইংরেজিতে যেটার নাম হচ্ছে পিনাট। তো ওই চীনা বাদামের মধ্যে কিন্তু বেশ খানিকটা শর্করা থাকে। সঙ্গে কিছু প্রোটিন থাকে, কিন্তু সঙ্গে শর্করা থাকে একটা বিশাল মাত্রায়। চর্বি থাকে এর মধ্যে। আলমন্ড বলুন, কাজু বাদাম বলুন, তারপরে আখরোট, এই সবগুলোর মধ্যেই প্রোটিন যেমন থাকে, শর্করাও থাকে। তো অনেকে দেখা যায় বাদাম খেলে তারা মনে করেন যে আমরা তো কার্বোহাইড্রেট খাচ্ছি না, আমরা খাচ্ছি প্রোটিন। কিন্তু আসলে কিন্তু তারা কার্বোহাইড্রেট খাচ্ছেন সঙ্গে। আবার ঠিক একই কথা খাটে ডালের ক্ষেত্রে। ডাল খাওয়ার সময় অনেকে মনে করেন যে আমরা প্রোটিন খাচ্ছি। অথচ তারা কিন্তু উম ডালের প্রোটিনের সঙ্গে একটা বড় পরিমাণে কার্বোহাইড্রেট খেয়ে নেন। সেটা একটা সমস্যা। তো যাই হোক, মানে ১ম ব্যাপার হচ্ছে যে একজন এসে দাবি করল আমি কিটো ডায়েট করেছি। সেই কথাটি শুনেই আমি সঙ্গে, সঙ্গে ধরে নেব যে তিনি কিটো ডায়েট করেছেন এবং তিনি যেটা করেছিলেন সেটা আসলেই কিটো ডায়েট। ব্যাপারটা কিন্তু তা নয়। আমাদেরকে জানতে হয় যে উনি আসলে কি করেছেন আ এবং উনার দেহে তার প্রভাব কিভাবে পড়েছে। উনার নিজের দেহে কিটোজেনিক ডায়েট করা যাবে না, এইরকম কোনো আম বিষয় ছিল কিনা? কারণ কিছু মানুষ আছে, অতি অল্প সংখ্যক মানুষ, কিন্তু কিছু মানুষ আছে যাদের দেহে চর্বি পুড়িয়ে শক্তি উৎপাদন করার আম ক্ষমতা নেই। মানে চর্বি পুড়িয়ে শক্তি উৎপাদন করার যে লম্বা পথ, সেই পথের বিভিন্ন জায়গায় ত্রুটি হতে পারে। কারো সেই ত্রুটি থাকে। সেই ত্রুটি থাকলে তাদের পক্ষে চর্বি ভাঙিয়ে শক্তি তৈরি করাটা সম্ভব হয় না। এইরকম মানুষদেরকে কিটো ডায়েট আসলে করা যাবে না। করানো যাবে না। কারণ তারা যদি কিটো ডায়েট অনুসরণ করার চেষ্টা করেন তাহলে মহাবিপত্তিতে পড়বেন।
তো এইরকম সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হয়। তো যাই হোক তিনি দাবি করলেন কিটো ডায়েট করেছেন এবং আম তারপরে আম কথায় এগিয়ে গেলেন। কিন্তু আমরা নিশ্চিত জানি না আসলে কিটো ডায়েট করেছেন কিনা। তবে অ্যা চলুন এই আম যে ভিডিওটির পর্যালোচনার স্বার্থে আমরা ধরে নিই যে উনি কিটো ডায়েট করেছিলেন। তারপরে দেখি কি হয়। 19 যখন হ্যাঁ, করোনাকালীন সময় হ্যাঁ, আমরা বাইরে যাওয়ার সুযোগ নেই, ঘরে একরকম ডিপ্রেসড অবস্থায় কাটাচ্ছিলাম দিনগুলো। হ্যাঁ। তখন আমরা ডিসিশন নেই যে আমি এবং আমার ওয়াইফ দুজনেই ফ্যাট ছিলাম অনেক। আচ্ছা, তো আমি ফেস করতাম বাইরে বডি শেমিং এর শিকার হতাম, সবাই আচ্ছা। আমাকে বিশেষ করে আমাকে নিয়ে মজা নিত। আচ্ছা। এটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল। তখন আমি অনলাইনে বলতে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমি সার্চ করতে থাকি কিভাবে বডি ওয়েট লস করা যায় খুবই কম সময়ের মধ্যে। তো চট করে শুরুতেই উনি যে তথ্যটি দিলেন যে তিনি অনেক মোটা ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে ইনি মোটা ছিলেন কেন? উনি এই ভিডিওতে কেটোজেনিক ডায়েট করে উনার ক্ষতি হয়েছে দাবি করছেন। কিন্তু আ উনি শুরুতে ছিলেন মোটা। মোটা কেন হয়েছিলেন? মোটা হবার পেছনে তার কারণ ছিল যে তিনি শর্করা জাতীয় খাবার বেশি মাত্রায় খেয়েছেন। কারণ শর্করা জাতীয় খাবার খেলে ইনসুলিন হরমোন নিঃসৃত হয় এবং যদি পরিমাণটা আরো বেশি হয় অথবা ঘন, ঘন কেউ এটা করে তাহলে তখন এই আ ক্যালোরি যেগুলো এই খাবারের ক্যালোরি বা ক্যালোরি বলাটা আসলে ঠিক নয়। খাবারটা আসলে দেহে তখন জমে যায়। জমে আর জমার উপায়টা হচ্ছে বা রূপটা হচ্ছে চর্বি হিসেবে জমে। সুতরাং উনি শুরুতে মোটা হয়ে গিয়েছিলেন শর্করা খাওয়ার কারণে। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। যে অসুস্থ হয়েছিলেন তিনি শর্করা খাবার কারণে। মানে এটা আবার আমার মনের কথা বানানো কথা তা নয়। এটা বিজ্ঞানসম্মত কথা যে ইনসুলিন হরমোন যদি দেহের মধ্যে উপস্থিত না থাকে তাহলে একটা মানুষের পক্ষে মোটা হওয়া সম্ভব না। আর ইনসুলিন হরমোনটার নিঃসরণ হয় যখন আমরা গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই। কার্বোহাইড্রেট খাবারগুলোই হজমের পরে রক্তে গ্লুকোজ বাড়ায়। রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক যেটা থাকে তার থেকে একটু বেড়ে গেলেই সঙ্গে, সঙ্গে ইনসুলিন হরমোন নিঃসরণ হয়। ইনসুলিন হরমোন রক্ত থেকে এই গ্লুকোজকে সরিয়ে আমাদের পেশির মধ্যে, আমাদের কলিজার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তারপরেও যদি বেশি থেকে যায়, যেটা আর রাখার জায়গা নেই, তখন আমাদের কলিজা সেটাকে চর্বিতে রূপান্তর করে দেহের বিভিন্ন জায়গায় চর্বি আকারে জমা রাখে। যারা আমরা মোটা হই, তাদের দেহে এই উপায়ে চর্বি জমে। সঙ্গে আমাদের দেহে আরেকটা জিনিস অনেকের জমে, সেটি হচ্ছে পানি। আমরা এই শর্করা জাতীয় খাবার খেলে, বেশি, বেশি খেলে, ঘন, ঘন খেলে আমাদের ইনসুলিন হরমোন নিঃসরণ হয়। ইনসুলিন হরমোনটি কিডনির মধ্যে দিয়ে দেহ থেকে সোডিয়াম লবণটাকে বেরিয়ে যাওয়াটা আটকে দেয়। সোডিয়াম লবণ যদি দেহ থেকে বেরোতে না পারে, তাহলে দেহের মধ্যে লবণটা আটকে থাকে। আটকে থাকা লবণের সঙ্গে পানি আটকে থাকে। ফলে আমরা ফুলে যাই পানির কারণে এবং আমাদের ওজন বেড়ে যায়। তো কিটোজেনিক ডায়েট বা আ লো কার্বোহাইড্রেট ডায়েট করলে যখন আমরা শর্করাটাকে বাদ দিয়ে দিই, তখন প্রথমত নতুন ওই চর্বি তৈরি হওয়ার যে উপায় সেটা আর থাকে না। কাঁচামাল আপনি দিচ্ছেন না, সুতরাং চর্বি তৈরি হবে কি করে? সেটা একটা ঘটে। দ্বিতীয়ত হচ্ছে ইনসুলিন হরমোনটি যেহেতু বাড়ে না, সেই কারণে আপনার কিডনির মধ্যে দিয়ে প্রচুর পানি বেরোতে পারে, অর্থাৎ লবণ বেরিয়ে যায়, লবণকে অনুসরণ করে পানিও বেরিয়ে যায়। ফলে আপনার ওজন অতি দ্রুত কমে আসে। ১ম ২ সপ্তাহে ৩ সপ্তাহে আমরা যে ওজনটা কমাই, একটা বড় আ উম পরিমাণের ওজন কমানো হয় আসলে সেই সময়ে। যদি এটা নির্ভর করে আসলে কে কতটা মোটা তার উপরে। তো আ যে যত বেশি মোটা তার তত বেশি পরিমাণে এই ওজনটা কমে। যেটা হচ্ছে দেহের মধ্যে জমে থাকা মানে অকারণে জমে থাকা পানির ওজন। তো কিডনির মধ্যে দিয়ে লবণটা বেরিয়ে গেলে তার সঙ্গে, সঙ্গে এই পানিগুলোও বেরিয়ে যায় এবং দেহটা ম্যাজিকের মতন চেপে আসে। তখনও কিন্তু দেহ আসলে চর্বি পুড়িয়ে যে অ্যাম দেহের ওজন কমাচ্ছে বা চর্বির ওজন যে কমছে তা কিন্তু নয়। এরপরে শুরু হয় আ দেহের চর্বি ভাঙিয়ে চলা। তো উনার ক্ষেত্রে তাহলে খেয়াল রাখবেন শর্করা খেয়ে উনি মোটা হয়েছিলেন। এখন উনার দাবি মতে কেটোজেনিক ডায়েট করে তারপরে তিনি ওজন কমালেন কিন্তু তারপরে সমস্যাও হলো। চলুন শুনি। তো সার্চ করার একটা সময় আমি কিটো ডায়েট সম্পর্কে জানতে পারি। আচ্ছা, আচ্ছা। তো আমি শুরু করি কিটো ডায়েটটা। যেভাবে ইন্সপায়ার্ড হয়ে আমি শুরু করি। এখানে এই কিটো ডায়েট সম্পর্কে উনি কার কাছ থেকে জেনেছেন, আম কোন প্রফেসরকে ফলো করেছেন বা কোন ইন্সট্রাক্টরকে ফলো করেছেন সেটা উল্লেখ করলে ভালো হতো। কারণ তাহলে আমরা প্রোটোকলটা বুঝতে পারতাম। যেমন আম অনেকেই ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইয়ের কথা বলেন যে উনি কিটো ডায়েটকে প্রমোট করছেন। কিন্তু তিনি পরিষ্কার বলেন যে উনি কিটো ডায়েটকে প্রমোট করেন না।
এবং উনি যে খাদ্যাভ্যাস আমাদেরকে দেন, সেটা সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাস বটে, কিন্তু সেটা সবসময় কিটোজেনিক খাদ্যাভ্যাস নয়। তিনি যেই হারে আম মানুষকে বাদাম খেতে উৎসাহিত করেন, অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ তখন ওই বাদাম বেশি খাওয়ার কারণে এই কার্বোহাইড্রেট খাওয়ার মাত্রাটা কিটোজেনিক ডায়েটে যেমন ২০ গ্রামের বেশি কার্বোহাইড্রেট দৈনিক খাওয়া যাবে না। অথচ বাদাম খাওয়ার কারণে দেখা যায় তাদের কার্বোহাইড্রেট খাওয়ার পরিমাণ বেড়ে গিয়েছে। ফলাফলে দাঁড়ায় যে তারা আসলে কিটোজেনিক ডায়েট তখন আর করছেন না। যাই হোক, উনি উল্লেখ করেননি। সুতরাং এক্ষেত্রে আর কিছু বলার নেই। কিন্তু বিষয়টা এখনো ঝাপসাই রয়ে গেল। শুরু করার পরে আমি যে সুবিধাটা পেয়েছি সেটা হচ্ছে খুবই কম সময়ের মধ্যে আমি আমার বডির যে ফ্যাটগুলো আছে ৩ থেকে ৪ মাসের মধ্যে আমি প্রায় ২০ কেজির মতো আমি ওয়েট লস করতে সক্ষম হই। ৩ থেকে ৪ মাসের মধ্যে উনি যে ওজনটা কমিয়েছেন, এটা আসলে ফ্যাটের ওজন নয়। এটা প্রধানত পানি উনি ঝরাতে সক্ষম হয়েছেন। কারণ ফ্যাট বা চর্বি খরচ করাটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। এটা সহজ ব্যাপার নয়। একজন আ পুরুষ মানুষ, অত্যন্ত পরিশ্রমী পুরুষ মানুষ যদি সারাদিন ধরে পরিশ্রম করেন এবং কোনো খাবার না খান, তাহলে ডাক্তার জেসন ফাং এর মুখে শুনেছিলাম যে তাহলে তিনি হয়তো আ সেই দিনে ০.৫ পাউন্ড মতো চর্বি পোড়াতে সক্ষম হতে পারেন। যদি সারাদিন ধরে অত্যন্ত ভারী পরিশ্রম করেন এবং কোনো খাবার না খান, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ। তাহলে আ এইটুক পরিমাণে, তার মানে অতি অল্প পরিমাণ চর্বি পোড়ানো। চর্বি যেহেতু অনেক বেশি চর্বি পুড়িয়ে আমাদের দেহ যেহেতু অনেক বেশি শক্তি উৎপাদন করতে পারে, সে কারণে দেখা যায় তুলনামূলকভাবে কম চর্বি অ্যাম পুড়িয়েই আমাদের দেহ সারাদিন চলতে পারে। তো তাতে উনি যে দাবি করছেন যে এই ৪ মাসের মধ্যে তার চর্বি সমস্ত কমে গিয়েছে, আমি সেই দাবিটার প্রতিবাদ করব। কারণ ১ম এ তার কমবে পানি, এবং পানি কমার পরে তার দেহ যদি চর্বি ভাঙিয়ে চলতে অভ্যস্ত হয়ে গিয়ে থাকে, তাহলে চর্বি পুড়তে শুরু করবে। অ্যা কিন্তু সেই চর্বি এই ৪ মাসের মধ্যে ২০ কেজি কমলে সেটা চর্বি পুড়িয়ে হয়নি। মানে বিজ্ঞান তাই বলে। ৪ মাসে ২০ কেজি? ৪ মাস ২০ কেজি। আচ্ছা, মানে খুবই এক্সট্রিম লেভেলের ডায়েট হয়ে গিয়েছে। আচ্ছা। তো যেভাবে ইনস্ট্রাকশন ছিল সেভাবেই করেছি। এটাতে সুবিধা একটাই হচ্ছে, সেটা হচ্ছে আমি খুবই স্লিম হয়ে গেছি। আর সবার একটা বাহবা পেয়েছি আচ্ছা। যে ভাই আপনি এত তাড়াতাড়ি কিভাবে এত স্লিম হলেন। আচ্ছা, আচ্ছা। তখন আমার নিজের কাছে নিজেকে সেলিব্রিটি মনে হতো হ্যাঁ। যে আমি একটা কিছু করতে পেরেছি। এখন সবাইকে আমি আরো উপদেশ দিতাম। তো আমার ওয়াইফকে তখন আমি এটার উপদেশ দেই, সেও শুরু করে, সেও স্লিম হয়। আচ্ছা। কিন্তু আলটিমেটলি হয় কি, ওর যে কোঁকড়ানো ঘন চুল ছিল সেটা এক পর্যায়ে আমরা রিয়েলাইজ করি যে ওর চুলগুলো পাতলা হতে শুরু করে, ঝরে যায় চুলগুলো। ইভেন আমারও মাথার চুল ঘন ছিল, চুল পাতলা হয়ে গেছে। আর অ্যাম চুল পাতলা হওয়ার পেছনে যদি উনারা সঠিকভাবে কিটোজেনিক ডায়েট অনুসরণ করে থাকেন, অর্থাৎ কার্বোহাইড্রেটটাকে সঠিকভাবে বাদ দিয়ে থাকেন, তারপরে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে প্রোটিন। দেহের চাহিদা মতন আমরা যথেষ্ট খাচ্ছি কিনা? তো অনেকে কিটোজেনিক ডায়েটে প্রোটিন খাওয়াটাকেও সীমিত করে দিতেন, এবং সীমাটাও ছিল একটা ভুল সীমা। যেমন RDA ছিল যে প্রতি কেজি ওজনের জন্যে ০.৮ গ্রাম পরিমাণ আম প্রোটিন একজন মানুষকে খেতে হবে। তো যদি কারো ওজন হয় ১০০ কেজি, তাহলে সে ৮০ গ্রাম প্রোটিন খেলেই চলবে। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে বিজ্ঞানীরা কাজ করে যেটা বলেছেন যে এই RDA যেটাকে বলা হয়, এটা খানিকটা হচ্ছে যে সর্বনিম্ন যতটুকু না হলেই নয়। এটা হচ্ছে সেরকম। এটা কিন্তু স্বাস্থ্যকর অবস্থায় যাওয়ার জন্য যতটুকু প্রোটিন খাওয়া দরকার, এটা সেই প্রোটিন মাত্রা না। তো সেজন্যে কেটোজেনিক ডায়েটে কিন্তু আমরা প্রোটিনটাকে খানিকটা বাড়িয়ে খেতে বলি। তো কতটা প্রোটিন খাওয়া হয়? দেখা যায় ১.২ গ্রাম পার কেজি ওজন থেকে শুরু করে ১.৫ গ্রাম পার কেজি ওজন মতো ধরে আরকি এই প্রোটিন খাওয়ার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ কারো যদি ওজন হয়ে থাকে ১০০ কেজি, তাকে তাহলে ১২০ গ্রাম থেকে শুরু করে ১৫০ গ্রাম পর্যন্ত প্রোটিন খেতে হবে, যদি সে ব্যায়াম-ট্যায়াম না করে। আর যদি ব্যায়াম করে তাহলে তাকে আরো বাড়িয়ে খেতে হবে। হয়তো ২০০ গ্রাম পর্যন্ত খেতে হতে পারে। তো প্রোটিন খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। প্রোটিন যদি আমরা ঠিক মতো না খাই, এরকম ডায়েট পরিবর্তন করি এবং প্রোটিন না খাই, তাহলে এই সমস্যাগুলো অনেকের হয়। দুর্বল লাগে, তার পেছনে একটা কারণ থাকে লবণ ঠিক মতো না খাওয়া,
এই ইনসুলিন হরমোনটি কমে গেলে একটু আগে আমি আপনাদের বলেছি যে কিডনির মধ্যে দিয়ে লবণ বেরিয়ে যায়। লবণ যদি বেরিয়ে যায় এবং আপনি যথেষ্ট পরিমাণ লবণ আবার না খান, তাহলে আপনার দেহ লবণের অভাবে দুর্বলতায় ভুগবে এবং এই ভাইয়ের ক্ষেত্রে সেটাই হয়েছে আমি সন্দেহ করি। যদিও একজন ওনাকে বলেছেন যে ওনার পেশি কমেছে, কিন্তু পেশি কমেছে এই কথাটি বলার আগে আমাদের পরীক্ষা করে নিশ্চিত হয়ে দেখতে হবে যে আসলে পেশি কমেছে, অন্য কিছু নয়। তো আম যাই হোক, উনি বললেন উনার এবং উনার স্ত্রীর দুজনেরই চুল পাতলা হয়ে গেল। উনার এখন যে চুল পাতলা, মানে চুল পাতলা হওয়ার জন্যে পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে ইনসুলিন হরমোনটা একটা বিশাল ভূমিকা রাখে। নারীদের ক্ষেত্রে তো যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে এবং যেটা কিনা উনার স্ত্রীর ক্ষেত্রে থাকার কথা। কারণ তিনি অত্যন্ত মোটা ছিলেন উনি বললেন। তো উনার যদি ওইরকম মোটা হয়ে থাকেন তার মানে উনার দেহে অতিরিক্ত ইনসুলিন হরমোন ছিল। অতিরিক্ত ইনসুলিন হরমোন নারী দেহের ডিম্বাশয়ে ইস্ট্রোজেন হরমোন, যেটা আসলে নারীত্বের হরমোন, সেই হরমোনের উৎপাদনটাকে বাধাগ্রস্ত করে। ১ম এ হরমোনটি তৈরি হয় পুরুষ এবং নারী উভয়ের দেহেই ১ম এ হরমোনটি তৈরি হয় এন্ড্রোজেন হিসেবে, যেটাকে অন্য নামে আমরা বলি টেস্টোস্টেরন, বা টেস্টোস্টেরন হচ্ছে এন্ড্রোজেনের মধ্যে একটা। তো এই এন্ড্রোজেন বা পুরুষ হরমোন নারী পুরুষ উভয়ের দেহেই ১ম এ উৎপাদন হয়। তারপরে ডিম্বাশয় করে কি, এই পুরুষ হরমোনকে ভেঙে নারী হরমোন ইস্ট্রোজেনে রূপান্তর করে দেয়। কিন্তু যদি দেহে ইনসুলিন হরমোন বেড়ে থাকে, তাহলে এই রূপান্তরটা ঠিক মতন হয় না। না হলে নারীদের ক্ষেত্রে তাদের হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়। তাদের পিরিয়ডস নষ্ট হয়ে যায়, উল্টোপাল্টা হতে শুরু করে। তারা অনেকেই দাড়ি গজায়, তাদের কণ্ঠস্বর মোটা হয়ে যায়। তারা মা মানে গর্ভ ধারণ করতে পারেন না, বন্ধ্যাত্বের সমস্যায় ভোগেন। তো এগুলো হচ্ছে ওই অতিরিক্ত ইনসুলিনের নেতিবাচক প্রভাব। অতিরিক্ত ইনসুলিনের প্রভাবে তাদের দেহে যেহেতু পুরুষালী হরমোন বেড়ে যায়, তখন দেখা যায় তাদের এই চুল পাতলা হয়ে গিয়ে টাক, টাক পড়তে শুরু করে। ছেলেদের ক্ষেত্রেও ইনসুলিন বেড়ে গেলে ভিন্ন উপায়ে, এক্সাক্টলি একই উপায়ে নয়, কিন্তু ভিন্ন উপায়ে আমাদের চুল পড়তে শুরু করে। আ পুরুষালী টাক আমরা যেটাকে বলি, সেটা মানে বংশগত টাক, যেটা আমার যেমন বংশগত টাক, এক্ষেত্রে ইনসুলিন ভূমিকা রাখে না। কিন্তু যাদের বংশগতভাবে মাথায় চুল আছে অথচ তারপরেও মাথার ২ পাশ থেকে এই টাক পড়ার মতন একটা ব্যবস্থা হচ্ছে, মাথার উপরে চুল পাতলা হয়ে যাচ্ছে, তাদের অনেকেরই ইনসুলিনটাই তাদের সমস্যার কারণ। তো উনার ক্ষেত্রে এই যে চুল পাতলা হয়ে গেল, সেটা একটা হতে পারে আমিষ কম খাওয়ার কারণে, যতটা প্রয়োজন ছিল সেই পরিমাণে উনি হয়তো খাননি। ২য় হতে পারে যে ওই ইনসুলিন হরমোন উনাদের দেহে বেশি ছিল। সেটা স্ট্রেসের কারণেও অনেক সময় ইনসুলিন হরমোন বেড়ে থাকে। তো উনাদের স্ট্রেস কিভাবে ম্যানেজ করেছেন সেটা ঠিক মতন ম্যানেজ হয়েছিল কিনা ঠিক জানি না। তো এই সমস্ত অনেকগুলো প্রশ্নের জবাব না জানলে চোখ বন্ধ করে কেটোজেনিক ডায়েটকে এর জন্য দায়ী করা বোকামি হবে। সবচেয়ে বড় যেটা ব্যাড ইফেক্ট আমার বডিতে পড়েছে সেটা হচ্ছে আমি সবসময় দুর্বল অনুভব করি, কিন্তু বাইরে থেকে সেটা বোঝা যায় না। বাইরে থেকে আমার বডি ফিট দেখা যায়, কিন্তু ভেতরগতভাবে ইন্টারনালি আমি খুবই উইক ছিলাম। আমি সন্দেহ করি যে উনি যথেষ্ট পরিমাণ লবণ খাচ্ছিলেন না। লবণটাকে আমাদের সামনে এত ভীতিকর একটা জিনিস হিসেবে তুলে ধরা হয়েছে যে আমরা আ মানে কাঁচা লবণ তো খাইই না। এমনকি তরকারিতেও যত কম লবণ দিয়ে খাওয়া যায় এরকম করি। যেটা আমাদের জন্য উপকারী নয়। একটা মানুষের আম আ ২০১৮ সালে প্রকাশিত একটা গবেষণা থেকে এরকম দেখা গিয়েছে, বেশ নির্ভরযোগ্য একটা গবেষণা। সবচেয়ে ভালো কোয়ালিটির গবেষণা তা নয়, কিন্তু আম এটাতে যেভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, এটা মোটামুটি নির্ভরযোগ্য গবেষণা। সেই গবেষণায় দেখিয়েছিল যে একজন মানুষ, আম মানে যেই মানুষগুলো, এই গবেষণায় দেখা গিয়েছিল যেই মানুষগুলো দৈনিক ২ থেকে ৩ চামচ পর্যন্ত, চা চামচ দিয়ে ২ থেকে ৩ চামচ লবণ খেত, সেই মানুষগুলো সবচেয়ে দীর্ঘদিন বেঁচে ছিল। তো আমরা কিন্তু ১ চামচও ঠিক মতন খেতে চাই না। আমরা ১ চামচেরও কম খাই অনেকে। তো এত কম লবণ খেলে আমাদের দেহে দুর্বলতা আসতে পারে। আর বিশেষ করে কেটোজেনিক ডায়েট যদি কেউ অনুসরণ করে, তার দেহ থেকে যেহেতু লবণ সহজেই নিষ্কাশিত হয়, বেরিয়ে যায়। সেজন্য তাকে এই যে ২ থেকে ৩ চামচ বললাম, তার থেকেও বেশি লবণ খেতে হয়। নয়তো তার দেহ আসলে দুর্বল হয়ে পড়বে। তো যদি কেউ এই ডায়েটের জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক মাত্রার লবণ না খেয়ে দিন কাটান এবং দুর্বল অনুভব করেন, তাহলে সেটা দোষ তো আসলে ডায়েটের না। সেটা দোষটা হয় উনার ইন্সট্রাক্টর, যিনি উনাকে ভুল তথ্য দিয়েছেন তার, অথবা উনি নিজে যদি বুদ্ধি করে লবণ কম খেয়ে থাকেন, তাহলে সেটার।
কিন্তু যদি সঠিক মাত্রায় লবণ খেয়ে থাকতেন তাহলে হয়তো এই বিপত্তির মধ্যে বা এই দুর্বলতার মধ্যে পড়তেন না। আমার মাসেল গুলো মনে হচ্ছিল লস হয়ে যাচ্ছে, আমি কোনো একটা ওয়েট নিতে পারতেছিলাম না। মানে আমার মধ্যে শুধুমাত্র ওই একটা জিনিসই কাজ করে যে আমাকে দেখতে সুন্দর লাগছে। সুন্দর লাগে। তো মাসলগুলো ওনার মনে হচ্ছিল লস হয়ে যাচ্ছে। তো আপনি সেটা বুঝবেন কি করে? মনে হওয়া তো অনেক কিছুই আমাদের মনে হয়, তাই না? পরীক্ষা করলে বোঝা যেত। পরীক্ষা করলে এই দাবিটা আমরা করতে পারতাম। উনার এই ওজন কমানোর যে যাত্রা, সেই যাত্রার শুরুতে একটা DEXA স্ক্যান করে তার কতটা পেশি রয়েছে এবং তারপরে এই ওজন কমানোর পরে যখন তিনি দুর্বল অনুভব করলেন, তখন যদি আরেকটা DEXA স্ক্যান করে দেখা যেত যে তার আসলে পেশির পরিমাণে কতটা পরিবর্তন হয়েছে, তাহলে আমরা নির্ভরযোগ্যভাবে এ কথাটা বলতে পারতাম। কিন্তু শুধুমাত্র আমার মনে হয়েছে, এই কথার উপরে ভরসা করা যাবে না। আর যেখানে লবণ ঠিকমতো না খেয়ে থাকলে এমনিতেই আপনি দুর্বল অনুভব করবেন। দুর্বল হয়ে গেলে আপনি ওজন তুলতে পারবেন না। সেটা মাসলের দোষ না তখন। তখন দোষ হচ্ছে আপনি মাসল চলার জন্যে যে জিনিস প্রয়োজন, পুষ্টি প্রয়োজন, সেই পুষ্টি দেননি। তখন গন্ডগোল হবে। যাই হোক, উনার ক্ষেত্রে কিছুই আমরা নিশ্চিতভাবে জানি না। যেমন উনি নিজেও আসলে জানেন না। তো বিপত্তিটা হচ্ছে যে উনি না জেনেও নিশ্চিত কমেন্ট করছেন। অর্থাৎ এমন মন্তব্য করছেন যেন উনি আসলে নিশ্চিতভাবে জানতেন। যদিও উনি আসলে নিশ্চিতভাবে জানতেন না। উনার কথা থেকে আমরা সেটা বুঝতে পারছি। আমি স্লিম স্লিম হয়ে গেছে। এতটুকুই। আপনার ইন্টারনাল যে পার্টস পাতিগুলো এগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমি বুঝতে পারতেছিলাম, কিন্তু মানে কনফার্ম হতে পারছিলাম না যে আসলে কোনো একটা ক্ষতি হয়েছে। যখন আমি মানে বডি তো আমার স্লিম হয়ে গেছে, হ্যাঁ। এখন আমি যখন ডিসিশন নিয়েছি যে আমি এবার বডিটাকে মাস্কিউলার বডি বানাবো, তখন আমি একটা জিমে ভর্তি হই। হওয়ার পর আমাকে ট্রেনার যেটা বলে সেটা শোনার পর আমি তখন বুঝতে পারি যে আমি কত বড় ক্ষতি আমার বডিতে করেছি। সেটা হচ্ছে তখন উনি বলেছে যে আপনি তো শুধু ফ্যাট লস করেননি, আপনি ফ্যাট লসের সাথে সাথে মাসেল লস করে ফেলেছেন। তো জিমের যে ট্রেইনার, তিনি বাংলাদেশের ট্রেইনার যেহেতু, সুতরাং কিটোজেনিক ডায়েট সম্পর্কে তিনি জানেন না প্রথমত। দ্বিতীয়ত তিনি কিটোজেনিক ডায়েট সম্পর্কে ওই আমাদের অপদার্থ কতগুলো চিকিৎসকের বাজে মন্তব্য শুনে থাকবেন। তাতে উনার মনে হয়ে থাকবে যে এই ডায়েট করলে নিশ্চয়ই ক্ষতি হয়। অথচ বিজ্ঞান কিন্তু বলে, বৈজ্ঞানিক যে গবেষণাগুলো হয়েছে কিটোজেনিক ডায়েট ব্যবহারের উপরে, সেইগুলো কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই দেখাচ্ছে যে আসলে কিটোজেনিক ডায়েট করলে উপকার হয়। কিটোজেনিক ডায়েট করলে দেহে যদি কিটোন তৈরি হয় তাহলে সেটা মাসলকে প্রোটেক্ট করে এবং আ দেহে যদি চর্বি খরচ করার জন্যে থাকে, তাহলে দেহ চর্বি পুড়িয়ে শেষ করার আগ পর্যন্ত মাসলে হাত দেয় না, পেশিতে হাত দেয় না। সুতরাং উনি যে দাবিগুলো করছেন সেটা সমস্তই হচ্ছে অমুকের মতামত, তমুকে মনে করেছে, আমি মনে করেছি। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে যে বিষয়টাকে নিশ্চিত করা সেটা করেননি। তো এইরকম আ মনে করার উপরে ভিত্তি করে কিটো ডায়েট বা অন্য কোনো ডায়েটকেও আসলে দায়ী করাটা বোকামি। এটা তো খুবই খারাপ ফ্যাট লসের সাথে হ্যাঁ, মাসেল এখন লস। আমি স্ট্রেংথ নিতে পারি না, মানে আপনার ওই স্ট্রেংথটা আপনি পাই না। পান না আগের মতো। শুধুমাত্র স্লিম হতে পেরেছি। পরে আমি আগে উনি কতটা স্ট্রেংথ পেতেন তারও একটা পরীক্ষা যদি থাকতো, যে আগে তিনি ১০০ কেজি ওজন তুলতে পারতেন, আর এখন তুলতে পারছেন না এই কেটোজেনিক ডায়েট করার সময়। সঙ্গে যদি তিনি আসলেই সঠিকভাবে কেটোজেনিক ডায়েট করে থেকে তারপরে এই ঘটনাটা ঘটতো, তাহলে এই দাবিটা আমরা মেনে নিতে পারতাম। কিছু, কিছু মানুষের ক্ষেত্রে উল্টোপাল্টা কিছু একটা হতে পারে। উনার জিনগত যে গঠন সেখানে কোনো ব্যাপার থাকতে পারে। আমরা জানি না, অস্বীকার আমরা করতে পারি না। কিন্তু সাধারণত এটা দেখা যায় না। গবেষণায় বিজ্ঞানীরা যে গবেষণাগুলো করেছেন সেগুলোতে তারা সাধারণত উপকারী আম চিত্র পেয়েছেন। কিটোজেনিক ডায়েট ব্যবহার করলে সাধারণত মানুষের উপকার হয়। কোনো একটা কারণে আমি আবার জিম ছেড়ে দেই, ব্যস্ত হয়ে যাই। আমি আমি 98 কেজি থেকে আমি 75 এ আসছিলাম। আচ্ছা। এরপরে আমি আবার ফ্যাট হতে হতে এখন আবার 90 কেজিতে চলে আসি। এ তো উনি ডায়েট ছেড়ে দিলেন এবং তারপরে আবার পুরনো বাজে অভ্যাসে ফিরে গেলেন। ওজন বাড়ার জন্যে আগেও যেমন বলেছি যে আপনার ইনসুলিন হরমোন নিঃসরণ হতে হবেই। ইনসুলিন হরমোন যদি আপনার দেহে নিঃসরণ না হয়, তাহলে ওজন বাড়বে না। আর ইনসুলিন হরমোন নিঃসরণ কখন হয়? শর্করা জাতীয় খাবার বেশি করে খেলে। তার মানে উনি আবার আগের মতন গিয়ে শর্করা খাওয়া শুরু করেছেন এবং বেলুনের মতন ফুলতে শুরু করেছেন। এবং উনি দোষ দিচ্ছেন যে এটা আমার দোষ না। কিন্তু দোষটা আসলে ওনার। দোষটা আসলে ওনার। এখন আমি ডিসিশন নিয়েছি কোনো ফেসবুক, ইউটিউবের ইনস্ট্রাকশন নিব না। ডিরেক্ট জিমে আসলাম। এখন জিম থেকে আমি প্রপার ডায়েট এবং এক্সারসাইজ নিয়ে ইনশাআল্লাহ বডি ফিট করার একটা প্রয়াস আমার। দর্শক যারা আছেন তাদের ক্ষেত্রে কি পরামর্শ থাকবে আপনার? তাদের ক্ষেত্রে আমার একটাই পরামর্শ, আপনারা সবসময় অনলাইনে দেখবেন, অবশ্যই দেখবেন। 10 জায়গায় 10 রকম উপদেশ নিষেধ শুনবেন, কিন্তু প্রপার প্র্যাকটিক্যালি আপনাকে আসতেই হবে, মাঠে নামতেই হবে। অনলাইনে দেখে সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনারা কিছু শুরু করলে ওটার হিতে বিপরীত হতে পারে।
পরে আসবেন, পরে জিনিসটা আবার রিকভার করতে আবার সময় লাগবে, ততক্ষণ আপনার মনোবল হয়তো ভেঙেও যেতে পারে। এই জন্য আমি বলবো অনলাইনে দেখে কিছু শুরু করবেন না, আগে প্রপার একজন ট্রেনারের কাছে আসবেন, এসে পরামর্শ নিয়ে সে যেভাবে বলে সেভাবেই করবেন। আপনার বডিতে কিছু ইফেক্ট না পড়ুক, আপনার বডি না হয়ে যাক, আপনি শুধু ইনস্ট্রাকশন ফলো করবেন, একটা সময় দেখবেন যে আপনার বডিতে একটা চেঞ্জ আসবে, আপনি নিজেই অবশ্যই, অবশ্যই। নিজে রিয়েলাইজ করবেন। তো এই যে উপদেশ উনি দিলেন, এই উপদেশটাও আসলে ওনার জায়গা থেকে এভাবে দেয়া ঠিক হলো না। তার কারণ হচ্ছে অনলাইনে দেখেই আপনি একটা কথা ঠিক যে অনলাইনে দেখেই ঝাঁপিয়ে পড়বেন না। কারণ অনলাইনে অনেকেই অনেক কথা বলছে। আমাদের মনিরুজ্জামান ভাই বলছেন, "কাঁচা খেতে হবে, সবজি খেতে হবে, মাংস খেলে সর্বনাশ।" এদিকে আরো এরকম কয়েকজন আছেন যারা মাংস খেতে নিষেধ করছেন। আবার উল্টোটাও তো রয়েছে। তো সুতরাং আপনাকে খোলা মন নিয়ে দুটোই দেখতে হবে। ২ ধরনের ধারণাই দেখতে হবে। পক্ষে কি বলছে, বিপক্ষে কে কি বলছে দেখতে হবে এবং খুঁজতে হবে যে কথাগুলো আসছে কোথা থেকে। যদি কথাটা আসে একটা বৈজ্ঞানিক গবেষণা থেকে, তাহলে বিষয়টাকে আপনি গুরুত্ব দেবেন। কিন্তু যদি কথাটা আসে একজনের মতামত থেকে, তাহলে সেটাকে অত গুরুত্ব দেওয়া যাবে না। যেমন ওনাদের এই ভিডিওতে এই পর্যন্ত ওনারা যে কথাগুলো বলেছেন, অধিকাংশই হচ্ছে ওনাদের মনে হয়েছে, ওনাদের অনুভব করেছেন এবং সেজন্যই আমি কিন্তু ওনাদের কথাগুলোকে বেশি গুরুত্ব দিতে পারছি না। কিন্তু একটা বৈজ্ঞানিক গবেষণা সেটিংসে যখন ঘটনাটা ঘটে, তখন একজন গবেষক তিনি এই উনার এরকম কিটো ডায়েটে উনার আসলে কি প্রভাব পড়ছে সেটা বোঝার জন্য যদি গবেষণা হতো, তাহলে শুরুতে উনার একটা DEXA স্ক্যান করাতো, উনার এই স্ট্রেংথ কত আছে সেটার একটা হিসাব রাখা হতো, উনার দেহে কোনো সমস্যা আছে কিনা কিটো ডায়েট করার ক্ষেত্রে সেটাকে পরীক্ষা করে দেখতো। এরকম অনেকগুলো সাবধানতা এবং উপাত্ত সংগ্রহ করে রাখতো, যেটা কিনা পরবর্তীতে তিনি যদি দাবি করতেন যে, "না, আমার দুর্বল হয়েছে, আমি ক্ষতি হয়েছে।" তখন উনারা ম্যাচ করে দেখতে পারতেন যে আসলে প ব্যাপারটা কিরকম হয়েছে। আর কেটোজেনিক ডায়েটটা জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে। তার কারণ হচ্ছে আ অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এটি ইতিবাচক প্রভাব আমাদের জীবনে ফেলছে। কেটোজেনিক ডায়েট যখন লোকে শুরু করে, এরপরে তারা ছাড়ে না। এই যে ইয়ো ডায়েটের কথা বলে যে, ডায়েট করলাম ২ দিন পরে ছেড়ে দিলাম। কিটোজেনিক ডায়েট যারা করেছে, তারা এমন ভালো অনুভব করে যে এরপরে তারা কিটোজেনিক ডায়েট ছাড়ে না। মাঝে, মাঝে তারা কিটোজেনিক ডায়েটে থাকা অবস্থায় কিছু অনিয়ম করে, তারপরে আবার অনিয়মটা ছেড়ে দেয়। ফলে তাদের দেহ সুস্থ থাকে। তাদেরকে ওই সকাল সন্ধ্যা জোর করেও তখন ঠেসে কার্বোহাইড্রেট খাওয়ানো যায় না। আর যারা সঠিকভাবে কেটোজেনিক ডায়েট করেননি, তারা এটার যে মর্ম ঠিক অনুভব করতে পারেন না। তো ফলাফলে যেটা দাঁড়ায়, তখন তারা বলেন কিটো ডায়েট এটা করলো, কিটো ডায়েট সেটা করলো। কিন্তু খুঁটিনাটি যদি বিস্তারিত আমরা দেখি, তখন দেখা যায় যে কোথাও হয়তো ওনারা একটা ভুল করেছেন। যে ভুলের কারণে ফলাফলটা উনি সঠিকভাবে পাননি। এই জন্যই উচিত অডিয়েন্সের উদ্দেশ্যে আমার একটা কথাই, সেটা হচ্ছে আপনারা যদি কোনো মানে বডি মাসকিউলার করতে চান কিংবা ফিট করতে চান, অবশ্যই ট্রেনারের ইনস্ট্রাকশন ফলো করতে হবে, এটার একটা বিকল্প না। আমরা বাইরের সুন্দর ট্রেনার যে সঠিক তথ্য দেবে তার গ্যারান্টি কি রে ভাই? ট্রেনার হয়েছেন সেজন্যই একেবারে তিনি সঠিক কথা বলছেন। ডাক্তার তো অনেকেই হয়েছে। ডাক্তাররাও তো উল্টোপাল্টা কথা বলছে। বিজ্ঞান গবেষণা বলে এক কথা, ডাক্তাররা বলে এক কথা। গবেষণায় পাওয়া যাচ্ছে যে ক্যান্সার জিনগত অসুখ নয়, ডাক্তাররা বলছেন এটা জিনগত অসুখ। জিনগত ত্রুটি থেকে হওয়া অসুখ। তো একজনের মুখের কথা হলেই হবে না। এবং আপনার ট্রেইনার হয়েছেন তাই উনি সমস্ত জানেন, সমস্ত বোঝেন তাও না। তো উনার কথা শুনতে হবে। উনি যে উপদেশ দিচ্ছেন সেটা কেন দিচ্ছেন, কোন গবেষণার উপর ভিত্তি করে দিচ্ছেন সেটা প্রশ্ন করতে হবে। সেই গবেষণাটাকে যাচাই করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক জায়গায় আছেন কিনা, সঠিক পথে হাঁটছেন কিনা। সেটা অনলাইনের যে ইন্সট্রাক্টর তার কথা শুনেও একইভাবে যাচাই করতে হবে ১ম এ যে কথাগুলো বিজ্ঞান ভিত্তিক কিনা, গবেষণা ভিত্তিক কিনা। তারপরে আপনি এগিয়ে যাবেন বা যাবেন না। একজন শুধু বলে দিল, তাকে আপনার তার কথা শুনতে ভালো লাগে সেজন্যই ঝাঁপিয়ে পড়লেন। তারপরে গন্ডগোল লাগলো। এটা করা বুদ্ধিমানের কাজ হবে না। কটা বাজলো? ও বাবা! সময় হয়ে গেছে। করার জন্য আমাদের ইন্টারনাল পার্টস বডিগুলো আমরা ক্ষতি করতে পারি না। আর আমরা কেউই পৃথিবীতে সুপার হিউম্যান হয়ে আসি নাই। ডায়েট 5% মানুষের জন্য ওকে, বাট 95% মানুষের জন্য ওকে না। কারণ এটা তার মতামত। এই ব্যাপারে আসলে উনি কোনো প্রমাণ আমাদের সামনে দিতে পারবেন না। আর বৈজ্ঞানিক প্রমাণ বলে সাধারণ মানে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এরকম 95% মানুষের ক্ষেত্রেই কিটোজেনিক ডায়েট অত্যন্ত উপকারী। কিছু মানুষ আছেন যাদের জন্য উপকারী নয়।
কিটো ডায়েট করলে আপনি অনেকাংশে দুর্বল হয়ে যাবেন, ভাই যেটা বলবো। এছাড়াও আপনার যে প্রবলেমগুলো ফেস হচ্ছে, চুলগুলো আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার সব খারাপ হতে শুরু করে, বিভিন্ন রকম প্রবলেম আপনি ফেস করতে শুরু করবেন। আরেকটা ব্যাপার, মাথা ঝিমঝিম থাকতো, মাথা ঘুরে লবণের অভাব, আর লবণের এক অভাব, জায়গায় কতক্ষণ বসে থাকলে চোখ বন্ধ করলে মনে হচ্ছে যেন পুরো মাথা একটা চক্কর মারে। লবণের অভাব। উইকনেসের কারণে, যে Weakness-এর খাবারগুলো কারণে। কম থাকার কারণে হ্যাঁ। আপনি প্রপার কার্বোহাইড্রেট পাচ্ছেন না, পাচ্ছি না। যার কারণে এই প্রবলেমগুলো উনি ফেস করছেন। মানে আমি একেবারে কার্বোহাইড্রেট টোটালি বাদ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, উনি যে মানে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে করতে গিয়ে একদম মানে পুরো দুর্বল হয়ে গেছে একদম, সোজা বাংলায় যে কথা। লবণ আমাদের খাননি কি ঠিক করতে মতন, হবে? সন্দেহ করি না আমি। জেনে বুঝে কোনো ডায়েট প্ল্যান মেনটেন করা যাবে না। কিটো ডায়েট আপনি সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ করতে পারেন। লং টাইম কিটো ডায়েট করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা বাজে কথা, এটা একেবারেই বাজে কথা, এবং এই মাসুদ রানার এই বাজে কথাটা বলা ঠিক হলো না। খুব সম্ভবত এই জন্যেই মাসুদ রানার পেজে আমাকে ব্লক করে রেখেছে। নিশ্চয়ই আগের কোনো ভিডিওতে উল্টোপাল্টা কিছু বলেছিল আর আমি গালি দিয়েছিলাম, তো সে কারণে আমাকে ব্লক করে রেখেছে। তো এই কথাটা শোনার কোনো যুক্তি নেই। কিটো ডায়েট করে আপনি ডায়েট লং লাস্টিং করতে পারবেন না। 1 সপ্তাহ 2 সপ্তাহ করবেন, দেন আবার আগের পজিশনে ফিরে আসবেন। না, তো ব্যালেন্স খাবার খান, ব্যালেন্স খাবার খেয়ে সুস্থ থেকে আপনি আপনার ওয়েট রিডিউস করবেন, আপনার ফ্যাট লস করবেন। আরে হাম্মক, যদি সেটা হতো তাহলে কি এটা এই হাতির মতো মোটা হইতো? গর্দভের গর্দভ। ব্যালেন্স ডায়েট নিয়ে এসছে, কার্বোহাইড্রেট খেয়ে মোটা হয়েছে লোকটা, আর উনি আবার ব্যালেন্স ডায়েট খাওয়াচ্ছে। কার্বোহাইড্রেট খেতে শুরু করলেই লোকটা কার্বোহাইড্রেট খাওয়া থামাতে পারবে না, তার মধ্যে নেশার মতন টেনে ধরে রাখবে। বিষয়গুলি না জেনে আন্দাজে সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলে, গর্দভ কোথাকার। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটার সমন্বয়ে যে ডায়েট প্ল্যানটা মেইনটেইন করা আহাম্মক, কার্বোহাইড্রেট তো মানুষের খাওয়া জরুরি না, তাহলে সেটাকে খেতে হবে কেন? আর সেটা খেলে অসুখ হয়, সেটা খেয়েই এই বেটা মোটা হয়েছিল। হয়, এটাই হচ্ছে ব্যালেন্স ডায়েট। এবং এই খাবারটা অবশ্যই আপনার আহাম্মক ওজন কোথাকার। অনুযায়ী এবং গোল অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন, গরুর তাহলে আপনি গরু। সুস্থ থাকতে পারবেন। কিটো ডায়েট করে আপনারা কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কারা কারা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। স্টে ফিট, স্টে হেলদি। গর্দভ কোথাকার। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, সেই আশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।